কুমিল্লায় একই পরিবারের ৩ সদস্যকে হত্যার ঘটনায় ৬৩ জনের বিরুদ্ধে থানায় মামলা, জনরোষ উস্কে দেওয়ার অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আসামি। জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় এনসিপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করলেন শহীদ পরিবারের সাথে। এবার যেনতেন নির্বাচন নয়, কুমিল্লায় বললেন জামায়াতের আমির। রাজধানীর বছিলায় বেপরোয়া ভূমিদস্যু দেলোয়ার চক্র দলিল জালিয়াতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। প্রতিবাদ করলেই মামলা, হামলায় হয়রানির অভিযোগ। প্রবাসে থাকিয়া আমার উপার্জন দিয়ে আমি একটা জায়গা কিনছি, এখন উনি স্থানীয় দেখিয়া, উনি মামলাবাজ দেখিয়া উনি আমার জায়গা নিয়ে যাবে গা। আমি বিদেশ, আমি বিদেশে আমি জমি কিভাবে বিক্রি করে গেছি, বসে জাল করছি, জাল না করে পাবে কি? যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। কুমিল্লার মুরাদনগরে মা, মেয়ে ও ছেলেকে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের পরিবার। এতে নাম উল্লেখ আছে ৩৮ জনের, বাকিরা অজ্ঞাত। মামলায় পরিকল্পিতভাবে পরিবারটির বিরুদ্ধে জনরোষকে উস্কে দেওয়ার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা হয়েছে। এদিকে সে ঘটনায় দগদগে ক্ষত এখনো শুকায়নি। আসলে কি ঘটেছিল সেদিন? খোকন চৌধুরীকে সাথে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, ছবি তুলেছেন SRS আলী। ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাস্থল এই ৬তলা বাড়ি। এখানকার এক ভাড়াটিয়ার ভাষ্য, ঘটনার দিন সকালে বাকবিতণ্ডা চলছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। এরা সিলেসিলি করতেছে, সিলেসিলি করার মধ্যে মেম্বারের গায়ের মধ্যে কলারের মধ্যে ধরার পরে সবাই উঠে দাঁড়ায় গেছে। দাঁড়াচ্ছে এরও কয়েকটা চড়তাপড় দিছে, চতুর্দিকে মানুষ ঘেরাও করে রাখছে, এরকম শব্দ পাইতেছি, চিল্লাচিল্লি করতেছে। তো তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর এনে আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি। তখন আমি নিচে দেখি যে রুবি খালার লাশ পড়ে রয়েছে। বৃহস্পতিবার করইবাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত রুবি আক্তার, মেয়ে জোনাকি ও ছেলে রাসেল মিয়া। রাসেলের স্ত্রীর অভিযোগ, আগের রাতেই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। তার দাবি, ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত ২৪ ঘন্টা আগে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাসিরকে উস্কে দেন মব তৈরি করে হত্যার জন্য। আমরা জানতে চাই তার বক্তব্য। আমি এটা বলছি, আমার মনে আছে ৪-৫ বার আমি এই কথাটা উচ্চারণ করছি যে আপনারা আইন কিন্তু কেউ হাতে নেওয়ার অধিকার নাই, কেউ নেবেন না। আমি অন্যায় করি, আমার প্রশাসনের সহযোগিতা দিন, প্রশাসনের হাতে সোপর্দ করেন। আমি যে দরদাই করি, গ্রামে অসামাজিক কাজ করে আপনার গ্রামবাসী তাদের প্রতিহত করে প্রশাসনের সহযোগিতা নেন, প্রশাসনকে সহযোগিতা করেন। কিন্তু এই আইন কেউ আপনি একটা টাচ করার ক্ষমতা কেউ নেই। কুমিল্লার মুরাদনগরে এই ঘটনার কয়েকদিন আগে ধর্ষণকাণ্ড আর নানা অপপ্রচার নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সারা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি নৃশংস ঘটনায় থমথমে এলাকা। পরপর এমন ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন তারা। পিএম রিপোর্ট সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনা সংক্রান্তে মামলা রুজু হয়েছে। আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট যে অপরাধী আছে, আসামি আছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। পুলিশ বলছে, রুবি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে, তবু এ ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য। অপরাধ করে কেউ যদি পার পায়, তবে এর বিচার কি হবে জনতার হাতে? খুন কি তখন জায়েজ হয়ে যায়? এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে। কুমিল্লার মুরাদনগর থেকে রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ। আর এই ঘটনার আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরী যোগ দিচ্ছেন। খোকন, মামলায় আসামি কাদের করা হয়েছে সে সম্পর্কে জানতে পেরেছেন কিনা, আর এই ঘটনার আরো কোনো তথ্য যদি আপনার কাছে নতুন করে থাকে আমাদের জানাবেন বিস্তারিত।
কলি, প্রথমেই বলে রাখি, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু এলাকায় একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া পুরো গ্রামই এখন কিন্তু পুরুষশূন্য। আমরা কিন্তু এই এলাকায় গতকালকেও দিনভর আসলে ঘুরে বেরিয়েছি, কোনো বাড়ি ঘর কিংবা এলাকায় কিন্তু আমরা আসলে পুরুষ দেখতে পাইনি, বেশিরভাগ ঘরেই কিন্তু ঝুলছে তালা। এছাড়া এই ঘটনায় গতকাল রাতে যে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার, তারপর মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মোট 38 জনের নাম উল্লেখ করেন। এর মধ্যে প্রধান আসামি করা হয় স্থানীয় চেয়ারম্যান পলাশ বিল্লাহকে এবং দ্বিতীয় যে আসামি করা হয় স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু মেম্বারকে। এই দুজনের নাম সহ মোট 38 জনের নাম এবং 20-25 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। এছাড়া আমরা আসলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি গতকাল রাত্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যদিও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি জানানো হয়নি, তবে দুজন আটকের সংবাদ কিন্তু আমাদের কাছে বিভিন্ন সূত্র মতে রয়েছে। ফলে এই ঘটনায় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই ধরনের মব সৃষ্টি করে যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বা সংগঠিত করেছে কিংবা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে সবাইকেই যাতে আইনের আওতায় আনা হয় সেই দাবিটুকু কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্য থেকে উঠে এসেছে। কলি। জি খোকন, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় চলছে জাতীয় নাগরিক পার্টির দেশ করতে জুলাই পদযাত্রার ৫ম দিনের কর্মসূচি। সকালে শহরের পর্যটন মোটেলের সভাকক্ষে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে এনসিপির নেতাকর্মীরা, পরে সেখান থেকে সাতমাথার মুক্ত মঞ্চে পথসভা করবে দলটি। এরপর শিবগঞ্জেও করবে গণসংযোগ। এরপর জয়পুরহাটে পথসভা শেষ করে নওগাঁর উদ্দেশ্যে রওনা হবে এনসিপি গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। সেই দায় থেকেই আমরা সবাই এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার সংস্কার, তারপরে নির্বাচন। এবং বিচার বলতেছে তারা হয়তো দেরি হবে, অনেক সময় লাগে, কিন্তু বিচার শুরু করতে হবে, বিচার দৃশ্যমান করতে হবে এবং বিচারের রোডম্যাপ দিতে হবে। এনসিপির পদযাত্রার বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, এই এনসিপির কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। আবার ফোন কেটে সুজন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? জানতে চাচ্ছিলাম এনসিপির আজকের দিনের আর বাকি কি কি কর্মসূচি রয়েছে সে ব্যাপারে আপনার কাছে যে সকল তথ্য আছে আমাদের একটু জানাবেন। কলিব, এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। আর কিছুক্ষণ পরেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে আসবেন এবং এখান থেকেই জুলাইয়ের যে পদযাত্রা তারা শুরু করেছেন এনসিপি গত 1 জুলাই থেকে, সেই পদযাত্রার আজকের বগুড়ার যে অংশের পদযাত্রা সেটি তারা শুরু করবেন। এর মধ্যেই নিশ্চয়ই কলি দেখতে পাচ্ছেন যে এনসিপির বগুড়ার জেলার বিভিন্ন অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এরই মধ্যে হাজির হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা ছিলাম বগুড়া পর্যটন মোটেলে, সেখানে কেন্দ্রীয় আহ্বায়ক এনসিপির নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে নেতারা তারা কিন্তু শহীদ পরিবার যারা বগুড়ায় রয়েছেন 17 জন শহীদের পরিবার তাদের সঙ্গে তারা সেখানে সাক্ষাৎ করেছেন। নাহিদ ইসলাম, তাসনিম জারা তারা কিন্তু শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, তাদের দুঃখ দুর্দশা এবং তাদের যে কষ্টের জায়গা সেগুলো কিন্তু তারা শুনেছেন, জেনেছেন। তাদের কিছু ক্ষোভ ছিল, কিছু অভিযোগ ছিল, সেগুলো কিন্তু তারা শুনেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং ওই জায়গায় কিন্তু সবশেষ সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম তিনি কিন্তু
গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আজকেও যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছেন যে তারা এই যে জুলাই পদযাত্রা যেটি করছেন এর মধ্য দিয়ে তারা আসলে বার্তা দিতে চান যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার এবং সংস্কার যেটি রাষ্ট্রীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো নিশ্চিত হওয়ার পরে আসলে নির্বাচন হবে, এরকম কথা কিন্তু নাহিদ ইসলাম শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে তিনি ঘোষণা দিয়েছেন বা বলেছেন। আমরা এই সেগুলো নিশ্চিত হওয়ার পরে আসলে নির্বাচন হবে, এরকম কথা কিন্তু নাহিদ ইসলাম শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পরে তিনি ঘোষণা দিয়েছেন বা বলেছেন। আমরা এই মুহূর্তে আসলে অপেক্ষা করছি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এখান থেকেই আর হয়তো 10-15 মিনিটের মধ্যে যে পদযাত্রাটি শুরু হওয়ার কথা ছিল সেটি শুরু করবেন এনসিপির নেতাকর্মীরা এবং এনসিপির যিনি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সহ কেন্দ্রীয় নেতারা এসেছেন, তারা কিন্তু এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন এবং এই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে তারা কিন্তু বগুড়া শহরের যে কেন্দ্রীয় পয়েন্ট যেটি কেন্দ্রস্থল সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকা সেখানে তারা যাবেন এবং এই পদযাত্রা নিয়ে সেখানে এই পদযাত্রা শেষ করে সেখানে কিন্তু পথসভা করবেন এনসিপির নেতাকর্মীরা এবং সেই পথসভা শেষ করে এরপরে কিন্তু তারা বগুড়া যে শিবগঞ্জ উপজেলা রয়েছে সেই শিবগঞ্জ উপজেলার কিচক এবং মোকামতলা এই দুটি বন্দর এলাকা, সেই বন্দর এলাকায় কিন্তু তারা পথসভা করবেন এবং সেখানকার পথসভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতাদের যে পদযাত্রা জুলাই পদযাত্রা সেটি নিয়ে কিন্তু বগুড়া থেকে জয়পুরহাটের পথে তাদের যাবার কথা রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে সুজন। আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না, এমনটাই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে একটি সভায় যাওয়ার পথে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় আয়োজিত একটি পথসভায় সব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, বিভিন্ন জায়গায় রাজনীতির নামে চাঁদাবাজি লুটপাট লক্ষ্য করা যাচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি নিজেদের না সামলায় তাহলে জনগণই ব্যবস্থা নেবে। এ সময় নতুন হোক কিংবা পুরাতন হোক যে কোনো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেই প্রতিরোধ করে তোলার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকল্পর উন্মাদ আমরা লক্ষ্য করছি, দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলান। যমুনা নিউজ একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাসার আশেপাশে বা কোথাও যেন 3 দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। সকালে রাজধানীর পুরান ঢাকার বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযানে এসব আহ্বান জানান তিনি। বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক আরও জানিয়েছেন, ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। এ সময় ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে বলা হয়েছে এবং জানিয়েছেন শহরের আবর্জনা মুক্ত করতে সব ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দক্ষিণ ঢাকাবাসীকে একটি বার্তা দিতে চাই যে আপনারা নিজের আঙ্গিনা নিজে পরিষ্কার রাখবেন এবং বাড়িতে কোনো জায়গা কোনো পাত্রের জন্য পানি জমে না থাকে 3 দিনের বেশি, সেটা আপনারা ইনশিওর করবেন। আমরা হসপিটালগুলোতে ডেঙ্গুর রোগী পাচ্ছি, তো এ বিষয়ে আপনারা সচেতন থাকবেন। প্রথমে জমি দখল, পরে মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি শুরু। বলছি মামলাবাজ ভূমিদস্যু হিসেবে খ্যাত রাজধানীর বসিলা এলাকার দেলোয়ার হোসেনের কথা। জমির দলিল জালিয়াতি করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। সিআইডির একটি প্রতিবেদনে দেলোয়ারের জালিয়াতির তথ্যের প্রমাণও মিলেছে। আশিক মাহমুদের প্রতিবেদনে ছবি তুলেছেন নির্মল চন্দ্র। সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ জসিম 2009 সালে প্রবাসের কষ্টার্জিত টাকায় রাজধানীর বসিলায় 1 খণ্ড জমি কেনেন, এরপর ফিরে যান সিঙ্গাপুরে। জসিমের অভিযোগ, প্রবাসে থাকার সময় 2015 সালে জমিটি দখল করে নেন দেলোয়ার হোসেন। শুধু জমি দখল করেই বসে থাকেননি দেলোয়ার, উল্টো জসিমের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। আমি মনে করেন কষ্ট করি প্রবাসে থাকিয়া আমার উপার্জন দিয়ে আমি একটা জায়গা কিনছি,
এখন উনি স্থানীয় দেখিয়া উনি মামলাবাজ দেখিয়া উনি আমার জায়গা নিয়ে যাবে গা। আমার জায়গা দখল করছে, আমি তার নামে মামলা করার কথা, সে উল্টে আমার নামে মামলা করছে মানে উনি নাকি মামলা করি এভাবে মনে করেন মানুষকে হয়রানি করলে মানুষ তখন মনে করেন ওই যে যারা ভদ্রলোক তারা তো মনে করেন এরকম, আর প্রবাসী হলে তো আরও ওনার সুবিধা। পরিশেষে ওই মামলাটা সে হারিয়ে গেছে, উনি আবার মনে করেন আরেকভাবে মামলাটা করে রাখছে যাতে আমি জায়গাটা না বিক্রি করতে পারি। সরজমিনে দেখা যায় দখল করা জমিতে দেলোয়ার 3 তলা একটি বাড়ি করেছেন, নাম দিয়েছেন বড় বাড়ি। বাড়ির পাশে মার্কেটও করেছেন দেলোয়ার। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে 16 কাঠা জমির ওপর গড়ে তোলা মার্কেটটির জায়গাও অন্য এক প্রবাসীর। কথা হয় ইমতিহান হোসেন নামের সেই প্রবাসীর সাথেও। আমি হচ্ছে 1991 সালে বিদেশ গেছি, এরপর আমি রিটার্ন করি নাই কোনো সময়, আমার পাসপোর্টে কোনো রিটার্ন কোনো ইয়া নাই। 2001 সালে আমি আসছি, উনি আমাকে 94 সনে দেখাচ্ছে আমি বিক্রি করছি, কিন্তু আমি 94-তে বিদেশ। আমি বিদেশে আমি জমি কিভাবে বিক্রি করে গেছে, অবশ্যই জাল করছি, জাল না করলে পাবে কেটে। এই জালিয়াতির বিষয়ে মামলা করেছেন ইমতিহান, যার একটি প্রতিবেদন দিয়েছে সিআইডি। এই প্রতিবেদনে উঠে এসেছে দেলোয়ার হোসেনের জালিয়াতির প্রমাণ। এখানেই থেমে থাকেননি দেলোয়ার, মার্কেটের পেছনের 15 কাঠা জমিও জোর করে দখলের পায়তারা করছেন। এর জন্য জমির মালিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। আমাদের মামলা আছে 2টা আর 4টা মামলা এখন আছে। 4টা মামলা দিছে কেন এখন উনি ভালো বলতে পারে। আমরা তো আমরা এই জমিতে আছি, জমি কিনছি, এটা আমাদের অপরাধ। অনেক হয়রানির মধ্যে আছি, এই একটা মামলা এখনো রানিং আছে। এই যে আজকে কথা বলতেছি আপনার সাথে, এটা দেখার পরে আবার যে মামলা হবে না এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো হতে পারে। এই আপনার এই যে ইট চুরি, রড চুরি, আমি একটা হাউজিংয়ের চেয়ারম্যান ছিলাম, ইট রড চুরি করার লোক বলেন, এইসব মামলা দিয়ে উনি হয়রানি করে। স্থানীয়রা জানিয়েছেন মোহাম্মদপুরে ঘর জামায় থাকেন দেলোয়ার। মামলাবাজি আর জালিয়াতি করেই কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। উনি শুনছি আগে ঘর জামাই ছিল এখানে, ওখান থেকে তার উৎপত্তি। উনি মানুষকে হ্যারাসমেন্ট করে, বিভিন্ন মামলা দিয়ে। আগে জানতাম প্রেসের ব্যবসা করতো, এখন ওই জায়গা জমিনের মামলা মোকদ্দমা করে, মানুষের যায় ঝামেলায় এগুলোই করে। এত সব অভিযোগ এক বাক্যে অস্বীকার করলেন দেলোয়ার হোসেন। সব মিথ্যা। আমি জালিয়াতি করতে যাবো কেন? আমি যে লোক বিক্রি করছে তার কাছ থেকে আমি নিয়েছি আর কি। ভুক্তভোগীরা জমি উদ্ধার ও দেলোয়ারের হয়রানি থেকে মুক্তি চান। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আরও একটা বিরতি নিয়ে ফিরছি, যমুনা নিউজের সঙ্গেই থাকুন। পাকিস্তানের করাচিতে একটি বহুতল ভবন ধসে 12 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে প্রথমে ধসে পড়ে লিয়া মার্কেট এলাকার 5তলা ভবনের 2টি পিলার। এর কিছুক্ষণ পর গুঁড়িয়ে যায় পুরো বিল্ডিং। বেশ কিছুদিন আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। সম্প্রতি বৃষ্টিপাতের ফলে আরও দুর্বল হয়ে পড়ে এর কাঠামো। তবুও সেখানে বসবাস করছিলেন কয়েকটি পরিবার। ভবনটির ধ্বংসস্তূপে অনেকেই আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, তবে সময়ের সাথে সাথে কমছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা। এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ। নিরাপত্তা বাহিনী জানিয়েছে দুর্ঘটনার সময় ভবনটিতে বসবাস করছিল 100 মানুষ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 24 জন, নিখোঁজ কমপক্ষে আরও 25 শিশু। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়েছে তারা। নৌকা এবং হেলিকপ্টার দিয়ে খোঁজে চলছে জরুরি বিভাগের অভিযানও। শুক্রবার কের কাউন্টিতে হঠাৎ ভোর থেকেই শুরু হয় ভারী বৃষ্টিপাত। সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টির জন্য ভয়াবহ বন্যা পরিস্থিতির তৈরি হয়। একদিনেই রেকর্ড করা হয়েছে 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে মাত্র 45 মিনিটে 26 ফুট বেড়ে গেছে ওয়াগাদালপুর নদীর পানি, যা 1988 সালের ভয়াবহ বন্যার রেকর্ডের কে ছাড়িয়ে গেছে। বন্যায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত অন্তত 30,000 মানুষ। প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগও। দেশের সর্বোচ্চ পদে থেকেও ব্যবসায়িক চিন্তা ছাড় দেন না ডোনাল্ড ট্রাম্প। উপাধি বিক্রি করেও হাজার হাজার ডলার আয় করছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন তিনি। ভিক্টরি নামের এই পারফিউমকে জয়, শক্তি আর সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধের দামামায় যখন উত্তপ্ত বিশ্ব, মধ্যপ্রাচ্যের বাতাসে যখন ভেসে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রের দেয়া বারুদের পোড়া গন্ধ, তখন নিজ ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরের মতো খবর দিতে বেছে নেন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালকে। ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ভিক্টরি 4547। নতুন সুগন্ধি প্রচারণায় আকর্ষণীয় ট্যাগলাইন ব্যবহার করেছেন পাকা ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। বলেছেন যে নারী পুরুষেরা জীবনে জয়ী হতে চায় তাদের ব্যবহারের জন্যই এই সুগন্ধি, কেননা ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম জয়, শক্তি ও সাফল্যের প্রতীক। সুগন্ধি ব্র্যান্ড শানেল নাম্বার 5-এর মতোই ব্যয়বহুল ট্রাম্প ব্র্যান্ডের এই পারফিউম। গ্রাহকরা তাদের সংগ্রহে ভিক্টরি 4547 রাখতে চাইলে গুনতে হবে $249 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 30,370 টাকা। এর আগে গেল বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প। ফাইট 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 নামের পারফিউমটির দাম ছিল $199। শুধু সুগন্ধি নয়, ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে $69.99 গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল এবং $299 ট্রাম্প ল্যান্ডস্লাইড বুটস। প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিকভাবেই বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ বিজনেসম্যান, যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসীনের পরও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য। গত জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী নিজ নামে ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে গত বছর $25 লাখ আয় করেছেন ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প কারেন্সি, গলফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে কেবল গেল মাসে নিজের ভান্ডারে জমা করেছেন $6,000 লাখ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।